আসসালামু আলাইকুম সবাইকে। ক্রিকেটের খুবই ব্যস্ত একটা সময়ে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের জন্য, এবং আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ এ দল প্রস্তুত হচ্ছে অস্ট্রেলিয়াতে টপ এন্ড টি-20 টুর্নামেন্টটা খেলার জন্য। সেই স্কোয়াড অবশ্য এখনো ঘোষণা হয়নি, তবে ঘোষণা হলে আমরা মোটামুটি ফ্রিঞ্জ যত প্লেয়ার্সরা আছেন তাদের সবাইকে অস্ট্রেলিয়ায় পাঠানো হবে, সেরকম একটা পরিকল্পনা বিসিবির আছে, সেটা আমরা বুঝতেই পারছি। তবে জাতীয় দল বাংলাদেশের সিনিয়র মেন্স ন্যাশনাল টিম তারা প্রস্তুত হচ্ছে অস্ট্রেলিয়া সিরিজের জন্য, এবং সেটার ফার্স্ট টেস্টের স্কোয়াডটাও ঘোষণা করা হয়ে গেছে। ক্যাম্পিং শেষ করে বাংলাদেশ অতি শীঘ্রই এই জুলাই মাসের শেষে বা অগস্টের শুরুর দিকে অস্ট্রেলিয়াতে চলে যাবে, এবং সেখানে তাদের প্রথম প্রস্তুতি ম্যাচটা খেলবে এবং তারপর টেস্ট ম্যাচটা খেলবে। বাট ইমার্জিং বাংলাদেশ ন্যাশনাল টিম তারাও সাউথ আফ্রিকা সফরে যাচ্ছে 3টা ওডিআই এবং সেই সাথে 3টা টি-20 খেলার জন্য, এবং এই সিরিজটাও খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে। এজন্যই মনে হয় এই ইমার্জিং দলটাতে বেশ কিছু ক্রিকেটাররা আছেন যাদেরকে এখনো পর্যন্ত মনে হচ্ছে না যে তারা পাইপলাইনে অন্তর্ভুক্ত হতে পারেন, বাট সামনের বছর সাউথ আফ্রিকা জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য যে ওডিআই ওয়ার্ল্ড কাপটা আছে সেটার জন্য কোনো স্টেকস ক্লেম করার পজিশন বা সিচুয়েশন কি এই দলটার রয়েছে কিনা, সেটাও কিন্তু আমাদের একটা দেখার বিষয় রয়েছে। আমাদের খুব পপুলার একজন স্পোর্টস জার্নালিস্ট মাহফুজ আলম, তিনি একটা পোস্ট দিয়েছিলেন এবং সেই পিক্টোরিয়াল পোস্টটা খুবই সুন্দর হয়েছে, কারণ সেখানে পুরোপুরি বাংলাদেশের ইমার্জিং টিমের যেই লাইন আপটা রয়েছে সেখানে কয়জন ব্যাটার্স কয়জন বোলার্স নিয়ে যাওয়া হয়েছে, কাদের নিয়ে যাওয়া হয়েছে, সেই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা স্ক্রিনেই দেখছেন সেটা। বাংলাদেশ ইমার্জিং স্কোয়াডটার মধ্যে আপনারা ব্যাটিংয়ে দেখবেন যে মাহফিজুল রবিন রয়েছেন, ইফতেখার ইফতি রয়েছেন, শাহাদাত হোসেন দীপু আছেন যিনি এবারে ডিপিএল এ ফ্যান্টাস্টিক পারফরমেন্স দিয়েছেন প্রাইম ব্যাংকের হয়ে, এবং সেই সাথে হাবিবুর রহমান সোহান দ্য ক্লিন হিটার দ্য রেকর্ড ব্রেকার, তিনিও কিন্তু এই স্কোয়াডটার মধ্যে রয়েছেন। উইকেট কিপার ব্যাটারদের তালিকায় জাকির হাসান আছেন ইরফান শুক্কুর এবং সেই সাথে মাহিদুল ইসলাম অঙ্কন। সো ইটস আ ভেরি স্ট্রং সেট আপ আমি বলবো। এবং অলরাউন্ডারদের ক্যাটাগরিতে মঈন খান আছেন যিনি ডানহাতি অফ স্পিনার প্লাস ব্যাটিংটাও করতে পারেন লেট মিডল অর্ডারে, এবং চৌধুরী মোহাম্মদ রিজওয়ান আছেন, এবং সেই সাথে সামিউন বশির রাতুল, সামিউন বশির রাতুলও রয়েছেন, যিনিও আবার এবারে ডিপিএল এ ফ্যান্টাস্টিক পারফর্ম করেছেন। আন্ডার 19 সেট আপ থেকে মাত্রই তিনি গ্র্যাজুয়েট করেছেন বলা যায়। সো এই একজন লেফট আর্ম স্পিনার, একজন রাইট আর্ম অফ স্পিনার এবং একজন পেস বোলিং অলরাউন্ডার, তারা তিনজন কিন্তু অলরাউন্ড ক্যাটাগরিতে রয়েছেন। আমরা যদি পেসারদের কথায় যাই, সেখানে রোহানুদ্দৌলা বর্ষণ রয়েছেন, অনেকদিন পর তিনি ফিরেছেন। ফিটনেস সংক্রান্ত ইস্যুস ছিল তার, ইঞ্জুরি সংক্রান্ত ইস্যুস ছিল, সবকিছুকে পাশ কাটিয়ে আন্ডার 19 এই স্টার তিনি কিন্তু ফিরেছেন এবং তিনি ইমার্জিং দলটার সাথে থাকবেন। সাথে থাকবেন ইকবাল হোসেন ইমন। আমার মনে হয় বাংলাদেশের ফিউচার প্রসপেক্ট হিসেবে তাকে খুব ওপরের দিকে রেট করা হয়, এবং তিনি এই অপরচুনিটিটা পাচ্ছেন। আমি মনে করি যে সাউথ আফ্রিকায় গিয়ে তার দারুণ পারফরমেন্স আমরা ডেফিনেটলি দেখব। এবং সেই সাথে আনামুল হক রয়েছেন, যিনি মূলত রেড বল ক্রিকেটে নজর কেড়েছিলেন এনসিএল এবং বিসিএল এ পারফরমেন্স দিয়ে, এবং আনামুল হককেও সুযোগ দেওয়া হয়েছে এই জায়গাটার মধ্যে। আর স্পিন ডিপার্টমেন্টে আবু হাসিম রয়েছেন, লেফট আর্ম স্পিনার, ভেরি এক্সপিরিয়েন্সড, ডোমেস্টিক সার্কিটে বেশ কয়েক বছর ধরে দারুণ পারফর্ম করার রেজাল্ট হিসেবেই তিনি কিন্তু এই স্কোয়াডটাতে সুযোগ পেয়েছেন। এবং সেই সাথে আমিনুল ইসলাম বিপ্লব, রিসেন্ট রিসার্জেন্স হয়েছে তার। বিপ্লব তার বোলিং ব্যাটিং দুই ক্যাটাগরিতেই যে পারফরমেন্সটা দিয়েছেন, আমার কাছে অন্তত মনে হয় তাকে স্পিন বোলিং ক্যাটাগরিতে না রেখে অলরাউন্ডার ক্যাটাগরিতে রাখলেও কিন্তু খুব একটা ক্ষতি হতো না, কারণ তার ব্যাটিংটা খুবই ইউজফুল হচ্ছে, খুবই এফেক্টিভ হচ্ছে এবং খুবই ইম্প্রুভমেন্ট আমরা তার ব্যাটিংয়ের মধ্যে দেখেছি। সো মোটামুটি শক্তিশালী একটা স্কোয়াড বাংলাদেশ ইমার্জিং স্কোয়াডটা তারা পাঠিয়েছে, এবং সেখানে কিছু নাম অবশ্য নেই। ফর এক্সাম্পল, আমি রিজান হোসেনকে চাইছিলাম যে এই দলটাতে যেন তাকে ক্যারি করে নিয়ে যাওয়া হয়, কারণ পেস বোলিংয়ের জায়গাটাতে আপনি দেখেন যে মাত্র 3জন প্রতিষ্ঠিত পেসার আছেন, বর্ষণ, ইকবাল ইমন এবং আনামুল হক, সেই সাথে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান কিছু পেস বোলিং করতে পারেন। সো টোটাল আমি বলবো যে 3জন পেসার সাথে একজন পেস বোলিং অলরাউন্ডার, মাত্র 4জন পেসার হয়। আরও একজনকে যদি নিয়ে যাওয়া যেত, রিজান হোসেনকে নিয়ে যাওয়া যেত, তাহলে হয়তো 5জন পেস বোলার থাকতো এবং 2জন পেস বোলিং অলরাউন্ডারকে আমরা আসলে পরখ করে নিতে পারতাম। সেই জায়গাটার মধ্যে আমার মনে হয় যে তিনি মিসিং আছেন। আমি জানি না তাকে আসলে বাংলাদেশ এই টিমের জন্য কনসিডার করা হচ্ছে কিনা, সেটা যদি হয়ে থাকে ডেফিনেটলি ভেরি গুড, কারণ বাংলাদেশের আসলে পেস বোলিং অলরাউন্ডারের যে অভাব সেটা পূরণ করার জন্য যে কয়জন পাইপলাইনে আছেন তাদেরকে আসলে সুযোগ দেওয়ার যে অপরচুনিটিটা সেটা কিন্তু ছিল এই জায়গাটাতে অস্ট্রেলিয়াতে কিংবা সাউথ আফ্রিকায় পাঠানোর। সো রিজানকে না দেখে খানিকটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আমি ঠিক নিশ্চিত নই যে কেন তিনি এই স্কোয়াডের মধ্যে নেই, তার কি কোনো ইনজুরি কনসার্নস আছে নাকি তাকে এ দলের জন্য কনসিডার করা হচ্ছে, এটা আমি ঠিক নিশ্চিত নই। বাট দিস ইজ দ্য ওভারঅল ইমার্জিং স্কোয়াড। এবং বাংলাদেশের যে পেস বোলিং লাইন আপটা আপনারা দেখছেন, আনামুল হক ডেফিনেটলি রেড বল ক্রিকেটে খুবই ভালো পারফরমেন্সের রেজাল্ট হিসেবেই তিনি কনসিডার্ড হচ্ছেন বাংলাদেশের বিভিন্ন সেট আপে, এবং ইমার্জিং দলটার মধ্যে তাকে ইনক্লুড করা হয়েছে। আমার মনে হয় তার জন্য খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে, দেশের বাইরে গিয়ে ভালো পারফরমেন্স করার একটা সুযোগ তিনি পাচ্ছেন। এবং সেই সাথে ইকবাল হোসেন ইমনকে আমি দেখতে খুবই খুবই উদ্গ্রীব, রোহানুদ্দৌলা বর্ষণ ভেরি ভেরি ট্যালেন্টেড, এবং সেই সাথে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান যদি কিছু হাত ঘোরাতে পারেন। এই পেস বোলিং যে পাইপলাইনটা দেখছেন, এটা দেখে কি আপনাদের মনে হচ্ছে যে কোনো ধরনের কিছু শর্টেজ আছে?
আমার কাছে অন্তত পার্সোনালি মনে হয় কি যে বাংলাদেশের এই মুহূর্তে যদি পেস বোলিং সেটআপটা দেখি বা পাইপলাইনটা দেখি, কারা কারা উঠে আসছেন সেদিকে তাকাই, বাঁহাতি পেস বোলারদের একটা সংকট সেটা কিন্তু প্রকট হয়ে দাঁড়াচ্ছে, এবং আমার কাছে মনে হয় যে সেই জায়গাটাতে একটু ফোকাস করার সুযোগ কি রয়েছে কিনা, বা লেফট আর্ম পেসার আমাদের কারা আছেন এই পাইপলাইনের মধ্যে তাদেরকে আসলে উঠিয়ে আনার সুযোগ রয়েছে কিনা সেটা অ্যাকচুয়ালি বলা যাচ্ছে না। পুরনোদের মধ্যে আবারও ঘুরে ফিরে সে আবু হায়দার রনির নামই চলে আসে, আমার মনে হয় তাকে এই টিমের সঙ্গে অস্ট্রেলিয়াতে পাঠানো হবে। তবে যদি জুনিয়রদের দিকে তাকায় সেই জায়গায় মারুফ মৃধা একজন খুব ভালো প্রসপেক্ট আছেন, তো তাকে ইমার্জিং টিমে নেওয়া হয়নি। আমার মনে হয় এই টিমের সঙ্গে কি তাকে ইনক্লুড করা হবে কিনা আমি নিশ্চিত নই, বাট বাঁহাতি পেসারদের মধ্যে তাকেই আসলে চোখে পড়ে, এবং সে সাথে শফিকুল ইসলাম আরও একজন পেসার আছেন, সুইং নির্ভর পেস বোলিংটা করেন। আমার মনে হয় নতুন বলে বেশ ভালো এফেক্টিভনেস তিনি দেখিয়েছেন ইতিমধ্যেই ডোমেস্টিক ক্রিকেটে। সো এই মারুফ মৃধা বা শফিকুল, এই দুজনকেই আসলে দেখছি চোখের সামনে যারা আসলে লেফট আর্ম পেস বোলারের জায়গাটা নিতে পারেন বা নেয়ার ক্যাপাবিলিটি রাখেন নতুনদের মধ্যে। আর পুরনোদের মধ্যে আরও একটা নাম ডেফিনেটলি মেনশন না করলেই নয়, সেটা হচ্ছে মৃত্যুঞ্জয় চৌধুরী। তিনি ভালো পারফরমেন্স করেছেন এবারে ডিপিএলে, ভালো স্টার্টও পেয়েছিলেন, বেশ গতিতে বল করতে পারেন। তবে তাকে আমরা কিন্তু এই ইমার্জিং টিম কিংবা এই টিমের লাইন আপে এখনও দেখছি না। এই টিমে হয়তো তিনি সুযোগ পেয়ে যেতে পারেন, তো সেই ক্ষেত্রেও একটা ইন্টারেস্টিং প্রসপেক্ট হবেন সেটা। বাট এই যে বললাম ঘুরে ফিরে আপনি 3-4 জনের নামই আসলে বলতে পারছেন এই লেফট আর্ম পেসারদের ক্যাটাগরিতে, তো এইটা আমার কাছে মনে হয় যে একটু ক্রাইসিসের জায়গা। আমাদের লেফট আর্ম পেসার খোঁজার একটা জায়গা ডেফিনেটলি বের করতে হবে। তবে পজিটিভ দিক যেটা এই ইমার্জিং টিমটার, সেখানে হচ্ছে তাদের পেস বোলিং লাইন আপে যদিও 3 জন প্লাস একজন পেস বোলিং অলরাউন্ডার 4 জন আছেন, স্পিন ডিপার্টমেন্টটা আমার কাছে বেশ শক্তিশালী মনে হচ্ছে, কারণ এখানে আবু হাসিম রয়েছেন, এখানে আমিনুল ইসলাম বিপ্লব রয়েছেন, একজন লেগ স্পিনারকে ক্যারি করাটা ইম্পর্টেন্ট, সেটা বাংলাদেশ রেকগনাইজ করছে এবং তাকে সুযোগটা দিচ্ছে। সেজন্য আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাধুবাদ জানাতেই হয়, দেভ মেড আ গুড কল আমিনুল ইসলাম বিপ্লবকে দলের সাথে নিয়ে যাওয়াটায়। এবং সেই সাথে অলরাউন্ড ক্যাটাগরিতে মঈন খান, তাকে আমরা দেখছি তিনি ডেফিনেটলি আছেন এই দলটার ভেতরে। সো সামিউন বশির রাতুল, তার কাছ থেকে বড় কিছু আমরা ডেফিনেটলি দেখতে চাই। তার ভালো পারফরমেন্সের ধারাবাহিকতাটা তিনি বজায় রাখতে পারলে সামনের দিনে বাংলাদেশ খুব কোয়ালিটি একজন অলরাউন্ডার হয়তো সামনে পেতে চলেছে, সেটাও কিন্তু আমরা বলে দিতে পারি। পেস বোলিংটা নিয়ে শেষ করতে চাই। পেস বোলিংয়ের যে জায়গাটা আমার মনে হয় যে পাইপলাইনে কিছু খামতি আছে, সেই পাইপলাইনটাকে সমৃদ্ধ করার প্রসেসটা বাংলাদেশের আবারও সিরিয়াসলি কিন্তু নেওয়া শুরু করা উচিত। উই নিড টু ব্রিং ইন সাম ফরেন পেস বোলিং কোচেস অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ এই মোমেন্টামটা আসলে হারিয়ে ফেললে হবে না। আমাদের লোকাল কোচদের সঙ্গে ফরেন কোচদের একটা মেলবন্ধন যদি তৈরি করা যায়, আমার মনে হয় পেস বোলিং পাইপলাইনটাকে আরও বেশি স্ট্রং করা যাবে। কারণ এই যে দেখেন ন্যাশনাল টিমের যে একটা ক্রাইসিস হঠাৎ হয়ে গেল, যে পেস বোলার 1-2 জন যখন ইনজুর্ড হয়ে যান তখন কিন্তু কোয়ালিটি খুঁজতে থাকি এবং সেই কোয়ালিটিটা আমরা পাচ্ছি না, সেই রিকোয়ার্ড রিপ্লেসমেন্টগুলো কিন্তু আমরা পাচ্ছি না। সো রিপ্লেসমেন্ট রেডি রাখাটা খুবই ইম্পর্টেন্ট হবে বাংলাদেশের এই পেস বোলিং পাইপলাইনটায় ভবিষ্যতে যদি আমরা ভালো করতে চাই। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই ইমার্জিং টিমটার ওভারঅল স্কোয়াড দেখে আপনাদের কি মনে হয়েছে, স্কোয়াডের স্ট্রেংথটা কেমন দেখছেন, এবং যারা যারা সুযোগ পাননি তাদের মধ্যে কে কে আসলে সুযোগ পেতে পারতেন এই দলটার মধ্যে, সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।